त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिः। দরজা খোলো, খোলো দরজা, দরজা খোলো। আরে কে বন্ধ করলে? আরে আরে দরজা খোলো। ধন্য আপনি গুরুদেব। আমি অবাক হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। কিভাবে করলেন এটা? আমি তো একটা ধূলিকণাকেও এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত করতে পারি না। এটা নিরন্তর অভ্যাস আর নিজের আত্মবিশ্বাসের পরিণাম। আমারও 20 বছর লেগেছে এই বিদ্যায় পূর্ণ নিপুণতা পাওয়ার জন্য। ধৈর্য রাখো, একদিন তুমিও তোমার মস্তিষ্কের শক্তি দ্বারা এক বস্তুকে স্পর্শ না করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারবে। কিন্তু গুরুদেব, আপনার মতন হওয়া খুব মুশকিল। শুধু ভারতেই নয়, বরং বলবো সারা পৃথিবীতে। আপনার মতন টেলিকাইনেসিস জানা এক্সপার্ট
বোধহয় আর দুটো নেই। সত্যি গুরুদেব, যদি আপনার থেকে 5% জ্ঞানও আমরা লাভ করি তো ধন্য হয়ে যাব। গুরুজি, আপনাকে দিল্লি থেকে চিরঞ্জীব বাবু ফোন করেছেন। উনি আপনার সাথে কথা বলতে চান। আমি ওর সাথে কথা বলতে চাই না, ফোনটা কেটে দাও। আমি জানতাম গুরুদেব আমার সাথে কথা বলবেন না। খুব রেগে আছেন হয়তো। এখন মনে হচ্ছে আশ্রমেই আমাকে যেতে হবে। আশ্রম মানে? তুমি মুম্বাই যাচ্ছ কেন? আমার অসমাপ্ত বিদ্যা পূরণ করতে যেতেই হবে। ভালোই হলো, তুমি যখন যাচ্ছ তাহলে আমিও যাই। কেন? তুমি যাবে কেন? আমি কোনো ফ্যামিলি ট্যুরে যাচ্ছি না। ফ্যামিলি ট্যুর তো তোমার কাছে এক্সপেক্ট করাই বৃথা। ওখানে আমার কিছু কাজ আছে, তাই আমি যাব। কি কাজ শুনি? তুমি কি তোমার সমস্ত কাজের ডিটেলস আমাকে দাও? দাও না তো। সো আমারও কিছু কাজ আছে, নিয়ে যাওয়ার হয়তো নিয়ে যাও, আদারওয়াইজ টিকিট বুক করতে আমিও পারি। কি? প্রণাম গুরুদেব। গুরুদেব, আমি জীবনে যা কিছু অর্জন করেছি সব আপনার জন্য গুরুদেব। বিখ্যাত জাদুঘর হয়েছি, দেশ বিদেশে নাম কামিয়েছি, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যেটা এখনো পূরণ হয়নি। মনের দ্বারা কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করার বিদ্যা, টেলিকিনেসিস। আমার এই অসমাপ্ত বিদ্যাকে কেবল আপনিই পূরণ করতে পারেন, কেবল আপনি গুরুদেব। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি এটা চাই যে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। গুরুদেবকে রাজি না করানো অবধি আমি এখান থেকে কোথাও যাব না। তোমার গুরুদেব তোমার প্রতি এত বিরক্ত কেন? আই মিন, তোমাকে আশীর্বাদও দিলেন না। হাহ, মনে হচ্ছে তোমার প্রতি বিরক্ত হওয়া লোকেদের লিস্ট বেড়েই চলেছে। ছাড়ো এসব। তুমি কোনো কাজের জন্য এসেছিলে না? যাও নিজের কাজ করো গিয়ে। দেখো চিরঞ্জীব, তুমি খারাপভাবে নিও না। তুমি জানো তোমার সবচেয়ে বড় দোষ কি? তুমি খুব স্বার্থপর। ঠিকই তো বলেছে, নিজের স্বার্থের জন্য তুমি আশ্রম ছেড়ে চলে গিয়েছিলে, আর আজ এতদিন পরে ফিরে এসেছো, তাও নিজের স্বার্থের জন্য। আর চিরঞ্জীব, একবারের জন্য তুমি এটা ভাবলে না যে গুরুদেবের বিদ্যায় তুমি এত বড় একজন মানুষ হয়েছো, এত বড় জাদুকর হয়েছো, এত নাম কামিয়েছো, এত অর্থ করেছো, যে আশ্রমে তুমি 12 বছর ছিলে তার বিকাশের জন্য তুমি কিছু করো? আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য ছিল।
এই ছোট উপহারটা আমি আশ্রমকে দিতে চাই। পাঁচ কোটি? কি করি গুরুদেব? আমাদের চিরঞ্জীবের এই অনুদান গ্রহণ করা উচিত কি উচিত না? এ আপনি কি কথা বলছেন অংশুমান? আপনি ভালোভাবেই জানেন আমাদের আশ্রমের আর্থিক সাহায্যের কত প্রয়োজন। দেখো, আমি মানছি যে আশ্রমের বর্তমান অবস্থা ঠিক নেই, কিন্তু আমরা ওর সাহায্য নিতে পারি না যে গুরুদেবকে ঠকিয়েছে। আশ্রমের ভেঙে পড়া দেওয়ালগুলোকে ওর পয়সায় গড়ে তুলতে পারি না যে যে আশ্রমের নিয়ম ভঙ্গ করেছে। তুমি ঠিক বলেছ। ও আমাদের অর্থের লোভ দেখিয়ে রাজি করাতে চাইছে, মন ভোলাতে চাইছে আমার, যাতে আমি ওকে টেলিকাইনাসিস বিদ্যাও ওকে প্রদান করি। না গুরুদেব, আমার মোটেই এরকম ইচ্ছা ছিল না। যদি আপনি আমাকে টেলিকিনেসিস শেখাতে না চান তো কোনো ব্যাপার না, আমি ফিরে যাব। আমি এই টাকাটা আশ্রমের প্রতি আমার কর্তব্য করতেই দিয়েছি। আমার এই মিনতি স্বীকার করে নিন গুরুদেব। আমি আজকের পরে আপনাকে কষ্ট দিতে আর আসব না। দাঁড়াও, আমাদের আশ্রম থেকে আজ পর্যন্ত কেউ দুঃখ নিয়ে ফেরেনি। তুমি যে বাসনা নিয়ে এসেছো সেই বাসনা নিশ্চয়ই পূর্ণ হবে। কাল সকাল ব্রহ্ম মুহূর্ত এলেই ধ্যান কক্ষে পৌঁছে যাবে। ধন্যবাদ গুরুদেব। আমি এই সমস্ত ধনরাশি ভক্তদের মধ্যে ভাগ করে দিতে চাই। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আপনি সবকিছুই দান করে দেন। আপনি কখনো আশ্রম আর আপনার ভক্তদের ব্যাপারে কিচ্ছু ভাবেননি, এমনকি আপনি আমাদের ব্যাপারে। আমার সামনে নিরর্থক কথা বলো না। আমরা সবাই সাধক, আর সাধকদের অর্থ থেকে দূরে থাকা উচিত। আমি এই সমস্ত ধনরাশি ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে চাই। গুরুদেব না আসা অব্দি একটু ধ্যানে বসি। त्रयम्बकं यजामहे আগুন লাগলো। বাপরে, এইভাবে মার্ডার আমি কোনোদিন দেখিনি। কি করে হলো বোঝাই গেল না। এ তো নিজে থেকে জ্বলে উঠছে। স্যার স্যার মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেতের চক্কর হবে। বিশ্বাস করুন পাঠক বাবু, আমাদের গুরুদেব স্বপ্নেও কারোর প্রাণ নিতে পারেন না। চিরঞ্জীবের মৃত্যু একটা দুর্ঘটনা। হ্যাঁ, কিন্তু পুলিশ যেই ভিডিও রেকর্ডিংটা পেয়েছে সেটা অনুযায়ী
জাদুঘর চিরঞ্জীবীর মৃত্যুটা দুর্ঘটনা বলে মনে হচ্ছে না, বরং সেই ভিডিও রেকর্ডিংটা থেকে বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এতে আমাদের গুরুদেবের কোনো হাত নেই স্যার। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি একবার গুরুদেবের সঙ্গে দেখা করুন, তাহলে আপনার বিশ্বাস হয়ে যাবে যে আমি সত্যি বলছি। স্বামীজি, সর্বপ্রথম তো আমি এটা জানার জন্য উৎসুক যে আপনি কি বাস্তবে কোনো জিনিসকে না ছুঁয়ে সেগুলোকে নাড়াতে পারেন, এদিক থেকে ওদিক করতে পারেন? না মানে বলতে চাইছি, আমি এই ধরনের কথা শুনেছিলাম যে আপনি, কিন্তু আজ পর্যন্ত দেখিনি এরকমটা। অবিশ্বাস্য ব্যাপার এটা। কিন্তু আজ পর্যন্ত আমি এই বিদ্যার অপপ্রয়োগ করিনি। চিরঞ্জীবকে কে মেরেছে আমি কিছুই জানি না, তাও পুলিশ আমাকে কেন গ্রেপ্তার করলো আমি জানি না। ইওর অনার, আপনি নিজের চোখে দেখলেন যে কিভাবে জাদুকর চিরঞ্জীবকে মারা হয়েছে। এটা ইন্ডিয়াতে এ ধরনের প্রথম কেস হবে। টেলিকাইনেসিস মার্ডার অ্যান্ড হাই কোয়ালিটি সিকিউরিটি ক্যামেরাস, যাতে এই পুরো ঘটনাটা রেকর্ড করা আছে স্টেপ বাই স্টেপ। না হলে তো সবার মনে হতো যে চিরঞ্জীব কোনো দুর্ঘটনার শিকার হয়েছে আর ডিফেন্স এই ব্যাপারটার সুযোগ নিতেন। কিন্তু সত্যি তো এটাই ইওর অনার যে এটা একটা ফুল প্ল্যান্ড মার্ডার। আর এই ঘটনার পিছনে যিনি আছেন তিনি আর কেউ নন, আপনার সামনে উপস্থিত স্বামী দুর্বঞ্জ। জজ সাহেব, আমার উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। স্বামীজি, সত্যি আর মিথ্যের সিদ্ধান্ত আদালত করেই নেবে। ইওর অনার, আমি আদালতকে আরো একটা কথা বলতে চাই, যে টেলিকাইনেসিসের মাধ্যমে চিরঞ্জীবকে মারা হয়েছে সেই শিক্ষার প্রয়োগ এত দক্ষতার সাথে স্বামী দুর্বঞ্জ ছাড়া আর কেউ করতেই পারেন না। উর্মিদেবী, আসলে ব্যাপারটা হলো যে হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয়তো থাকে না। এটা হতে পারে যে এই সময়ে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হয়তো নেই, আর সেটা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না। আমি বুঝিয়ে বলছি আপনাকে। ইওর অনার, আমার বক্তব্যের তাৎপর্য হলো এই যে যদি কোনো ব্যক্তি কোনো শিল্প বা কোনো বিষয়ে পারদর্শিতা লাভ করেন, সেটার মানে এই দাঁড়ায় না কিন্তু যে তিনি দোষী। উদাহরণস্বরূপ বলা যায় যে যদি অলিম্পিকে কেউ তাক লাগানোতে স্বর্ণপদক পেয়ে থাকেন, আর যদি সেখানে কাউকে গুলি মেরে হত্যা করা হয়, তাহলে সেটার অভিযোগ কিন্তু ওই শুটারের ওপর আনা যায় না। ইওর অনার, চিন্তার বিষয় এখানে হলো এই যে স্বামীজির মতো একজন আধ্যাত্মিক ব্যক্তি কোনো কারণ ছাড়াই তার শিষ্যকে কেন হত্যা করতে যাবে। এর পিছনের গল্পটা আমি আপনাকে বলছি। বলুন। ইওর অনার, চিরঞ্জীব কুমার স্বামীজির এখানে 12 বছর ধরে থাকতেন। যোগ, চিন্তন, সম্মোহন এরকম অনেক বিদ্যাই উনি স্বামীজির থেকে শেখেন। আর স্বামীজি চাইতেন যে ওনার অন্যান্য শিষ্যদের মতো চিরঞ্জীবও আশ্রমে থেকে আশ্রমের জন্য কাজ করুক, ধর্মের উন্নতির জন্য কাজ করুক। কিন্তু চিরঞ্জীব এটা চাইতেন না। এই জন্য 2005-এ মানে 8 বছর আগে চিরঞ্জীব কুমার গুরুজির আশ্রম ছেড়ে দেন আর নিজের জন্য একটা অন্য ক্যারিয়ার বানান। যে শিক্ষা তিনি আশ্রম থেকে পেয়েছিলেন সেটা ম্যাজিকের দুনিয়ায় ব্যবহার করে একজন বড় জাদুকর হয়ে যান। এই ব্যাপারটাই স্বামীজির ভালো লাগেনি। এই জন্য যখন চিরঞ্জীব কুমার গুরুজির সাথে দেখা করতে ওনার আশ্রমে যান, তখন তিনি একটা প্ল্যান বানান আর চিরঞ্জীব কুমারকে মেরে ফেলেন। ইওর অনার, মিস দীক্ষিত সম্ভবত এটা ভুলে যাচ্ছেন যে চিরঞ্জীব স্বয়ং গিয়েছিলেন ওই স্বামীজির আশ্রমে,
আর অনুরোধ করেছেন ওনাকে, আবেদন করেছেন ওনার কাছে যে স্বামীজি ওনাকে টেলিকিনেসিস শেখান, কিন্তু স্বামীজির সঙ্গে সঙ্গে চিরঞ্জীবকে ফিরে যেতে বলেন। যদি স্বামীজির উদ্দেশ্য থাকতো ওনাকে হত্যা করার, তো স্বামীজি এরকমটা করতেন না। ভুল আমি নয়, আপনি করছেন মিস্টার পাঠক। যখন চিরঞ্জীব কুমার আশ্রম থেকে ফিরে যাচ্ছিলেন তখন ইনিই ওনাকে আটকান। আর যে গুরুর মনে এত বিদ্বেষ জমে আছে তিনি এক মুহূর্তে বদলে কি করে গেলেন? আর দ্বিতীয় কথা, উনি ভোর 4টের সময় চিরঞ্জীবকে ধ্যান কক্ষে কেন ডেকেছিলেন? কারণ ওই কক্ষটা শান্ত ছিল, একান্ত ছিল, আর টেলিকাইনেসিসের অভ্যাসের জন্য উপযুক্ত ছিল। যদি ব্যাপারটা তাই হতো তাহলে আপনি আপনার অন্য শিষ্যদেরও ধ্যান কক্ষেই টেলিকাইনেসিস শেখাতেন। ওদের তো আপনি হলেই ট্রেনিং দেন। তাহলে চিরঞ্জীবকে আপনি ভোর 4টের সময় একান্তে কেন ডাকলেন? কারণ ওর পার্থিব অন্যদের থেকে আলাদা ছিল। আর আপনি আর কত গল্প বানাবেন স্বামীজি? আপনি ভোর 4টের সময় চিরঞ্জীবকে ধ্যান কক্ষে এই জন্য ডেকেছিলেন যাতে ওই সময় টেলিকাইনেসিস করতে আপনাকে কেউ ধরে না ফেলে। এই কারণে উনি ভোর ভোর ধ্যান কক্ষে পৌঁছুন। এসব আমি কিচ্ছু করিনি জজ সাহেব। জজ সাহেব আমাকে বিশ্বাস করুন। স্বামীজি, আপনি ছাড়া টেলিকাইনেসিসের এত ভালো প্রয়োগ আর কেউ করতে পারে না, এটা আপনিও খুব ভালো করে জানেন। ইওর অনার, আমি তো এটাও শুনেছি যে স্বামীজি নিজের এই টেলিকাইনেসিসের ক্ষমতায় উনি একবার একটা বট গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান। এটা কি করে পসিবল? স্বামীজির পক্ষে কিছুই ইম্পসিবল নয় ইওর অনার। ইওর অনার, যদি আপনি চান তাহলে স্বামীজি তার এই টেলিকাইনেসিসের চমৎকারের প্রদর্শন আমাদের এখানে কোর্টেই দেখাতে পারেন, রাইট? মিসেস দীক্ষিত, এটা মিস্টার পাঠক প্লিজ, এতে করে আদালতেরও বোঝা হয়ে যাবে যে স্বামীজি কি করতে পারেন আর কি পারেন না। একটা জল জ্যান্ত প্রমাণ। আমি আজ পর্যন্ত কাউকে নিরাশ করিনি, আর আপনাকেও নিরাশ করব না। তাতে আপনি আমার যতই বিরোধিতা করুন, আমার তেষ্টা পেয়েছে। Oh, sure. দাঁড়ান, আমি নিজেই ওটাকে উঠিয়ে আনবো। ইওর অনার, এখন তো আমাদের মধ্যে আর কারোরই সন্দেহ নেই যে স্বামী দুর্বাঞ্চ টেলিকাইনেসিসের একজন কত বড় এক্সপার্ট। কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে চিরঞ্জীবের হত্যাতে এই বিদ্যার কোনো রকম প্রয়োগ হয়নি। কি বলছেন মিস্টার পাঠক? আমরা সবাই নিজেদের চোখে এটা দেখেছি। আচ্ছা, কি 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 দেখেছিলেন আপনি?
I mean, it was there on the video. সেখানে কি মিউজিক সিস্টেম হঠাৎই অন হয়ে গেল নাকি? কি? কি হলো, বন্ধ হচ্ছে না? স্বামীজি, এটা আপনি করছেন না তো? না না, স্বামীজি করছেন না, আমি করছি। হ্যাঁ, বন্ধ করে দেবো। এই দেখুন, বন্ধ হয়ে গেল। কিন্তু টেলিকিনেসিসের সাহায্যে নয়, টেলিফোন দিয়ে, সেলফোন দিয়ে, মোবাইল ফোন দিয়ে। ইয়নার, আজকাল এই নতুন টেকনিক চলে এসেছে যে ঘরের বিভিন্ন যন্ত্র, উদাহরণ হিসেবে বলা যায় যে পাখা, এসি, মিউজিক সিস্টেম ইত্যাদি ইত্যাদি সেলফোনের সাহায্যে অন করা যায়। ইয়নার, এখানে কোড প্রেস করলে ওখানে বাড়িতে যন্ত্র অন হয়ে যাবে। ঠিক আছে, মেনে নিচ্ছি আপনার কথা মিস্টার পাঠক, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে ঘরের বাইরে বসে থাকা কেউ ঘরের ভেতরের ল্যাবকে কি করে নড়াতে পারে? এন্ট্রান্সের দরজা আর সমস্ত জানলা নিজে নিজে কি করে বন্ধ হতে পারে? আই মিন, এই সমস্ত কিছু টেলিকাইনেসিসের মাধ্যমে সম্ভব, যা আপনার মক্কেল জানেন। মিস্টার পাঠক, কথাটা তো সত্যি। ফ্যান আর মিউজিক সিস্টেমকে বাইরে থেকে কন্ট্রোল করা যায়, কিন্তু যে ভিডিওটা আমরা দেখলাম এটা নিশ্চয়ই টেলিকাইনেসিস। এটা দেখে আমিও আশ্চর্য হয়ে গেছি। আমি শুনেছি যে টেলিকাইনেসিসের মাধ্যমে হালকা পলকা ছোটখাটো জিনিস এদিক ওদিক করে দেওয়া যায়, কিন্তু আমার সামনে যেটা ঘটলো, স্বামীজি জল ভরা গ্লাসটা ওখান থেকে এখানে নিয়ে এলো আর হাত না লাগিয়ে ওটা পান করলো। সারপ্রাইজিং। জজ সাহেব, আমি এখানে আপনাকে কিছু বলতে চাইছি। আমি আমার এই বিদ্যা প্রয়োগ করে যা ইচ্ছা করতে পারি, কিন্তু ওই বস্তু ঠিক আমার চোখের সামনে হওয়া দরকার, তবেই আমি আমার বিদ্যাকে প্রয়োগ করতে পারব। চিরঞ্জীবের সঙ্গে যে ঘটনা ঘটেছে, ওই রাত্রে ধ্যান কক্ষে যখন আগুন লাগে, আমি নিজের বিশ্রাম কক্ষে ছিলাম, আর মাঝখানে অবরোধক, বৃক্ষ, অন্ধকার, এই সব কিছু থাকা সত্ত্বেও আমি আমার বিদ্যা প্রয়োগ কি করে করতাম? মিথ্যে, পুরোপুরি মিথ্যে। জজ সাহেব, স্বামীজি মিথ্যে বলছেন। অর্ডার, অর্ডার। আপনার যেটা বলবার কাঠগড়া এসে বলুন। ইয়োর অনার, স্বামীজি ওই দিন নিজের ঘরে ছিলেনই না। এটা আপনি কিভাবে বলছেন মিসেস কুমার? জজ সাহেব, ওই দিন আমার স্বামী চশমাটা ঘরেই ফেলে এসেছিলেন, আর আমার মনে হলো হয়তো চশমার প্রয়োজন ওনার পড়তে পারে। এই জন্য আমি মেডিটেশন রুমের দিকে ওকে চশমাটা দিতে যেই যাচ্ছিলাম, আমাকে দেখে স্বামীজি ঝোপের দিকে দৌড়ে গেলেন কেন? প্রথমে তো আমি ওনার মনোভাব বুঝতেই পারিনি, আর তখনই ব্যাপারটা বুঝতে পারলাম যখন আমি স্বামীজির মেডিটেশন রুমের কাছে গেলাম। অর্ডার, অর্ডার। জজ সাহেব, আমার স্বামীকে এই স্বামীজিই মেরেছে। ইনি সেই ব্যক্তি যে ঘরে আগুন লাগিয়ে পালিয়েছিল। মিসেস কুমার, সম্ভবত যে আপনার কোনো ভুল হয়েছে, অন্ধকার ছিল ওখানে। এটা হতে পারে যে ওখানে আপনি অন্য কাউকে দেখেছিলেন, সেখান থেকে পালাতে আর তাকে স্বামীজি ভেবে ফেললেন। মিস্টার পাঠক, আমি ওনাকে নিজের চোখে দেখেছি, আর খুব কাছ থেকে দেখেছি। অসম্ভব। জজ সাহেব, ওই সময় আমি আমার বিশ্রাম গৃহে ছিলাম, আমার শিষ্য অংশুমানের সাথে। জজ সাহেব, গুরুদেব সত্যি বলছেন। গুরুদেব ওই সময় নিজের কক্ষেই ছিলেন, কিন্তু একটু চিন্তিত ছিলেন। অংশুমান, আমি চিরঞ্জীবকে বলে তো দিয়েছি যে আমি ওকে টেলিকাইনেসিস বিদ্যা প্রদান করব। কোথাও আমি ভুল করলাম না তো? এমন কেন বলছেন গুরুদেব? আমার ভরসা হচ্ছে না। কি জানি ও যদি এই বিদ্যার অপব্যবহার করে ফেলে, কারণ আগেও এই রকম করে এসছে।
গুরুদেব এইসব চিন্তাই করছিলেন, ঠিক সেই সময় হঠাৎ বাইরে থেকে চিৎকার শোনা যায়। আর যেই আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম ধ্যান কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুরুদেব, কি হয়েছে? ধ্যান কক্ষে আগুন লেগেছে। কিন্তু ওখানে তো চিরঞ্জীব আছে। ইওর অনার, এটা কিভাবে সম্ভব? অংশুমান বাবু বলছেন যে স্বামীজি ওই সময় তার সঙ্গে ছিলেন, আর মিসেস পাখি কুমার বলছেন যে উনি স্বামীজিকে ওই ধ্যান ঘর থেকে বাইরে আসতে দেখেন। তো তাহলে স্বামীজি একই সময় দুটো আলাদা জায়গায় কিভাবে থাকতে পারেন ইওর অনার? অংশুমান, আপনি কি শিওর যে তখন গুরুজি আপনার সাথেই ছিলেন? হ্যাঁ। আপনি কটার সময় ওনার ঘরে যান? 4টে নাগাদ। তার মানে আপনার উঠে তৈরি হতে এই আধ ঘন্টা মতো লেগেছিল? হ্যাঁ। তার মানে আপনি 4:30 নাগাদ গুরুজির ঘরে পৌঁছন, ওখানে হয়তো ওনার সাথে কিছু কথা বলেন, আর গুরুজির চিরঞ্জীবের সাথে দেখা করতে ধ্যানকক্ষে যাওয়ার ছিল। আর আমি আশ্রমের সূত্র থেকে জানতে পেরেছি যে গুরুজি স্নান না করে নিজের ঘর থেকে বেরোন না, আর স্নানের জন্য ওনার কলের নয় বরং কুয়োর জলে ওনার স্নান করার অভ্যাস, আর সেটা রোজ আপনি ওনার কাছে নিয়ে যান, রাইট? হ্যাঁ। ইওর অনার, ক্যামেরা ফুটেজের রেকর্ডিং অনুযায়ী ঠিক 4:26 চিরঞ্জীব ধ্যান কক্ষে পৌঁছন, উনি প্রাণায়াম করতে শুরু করেন, আর ততক্ষণ সবকিছু নর্মালি ছিল। তারপর প্রথম টেলিকাইনেসিস এফেক্ট 4:38 হয়, যখন ওই মিউজিক সিস্টেম নিজে নিজেই অন হয়ে যায়। আর তারপর 5 মিনিটের মধ্যে, মানে 4:43 সবকিছু সোয়াহা হয়ে যায়। এখন অবাক করার কথা হলো এটাই ইওর অনার, যে যখন অংশুমান 4:30 সময় গুরুজির কাছে যান, ওখানে হয়তো 5-7 মিনিট কথা বলেন, আর তারপর গুরুদেব, আমি আপনার জন্য কুয়ো থেকে জল নিয়ে আসছি। হ্যাঁ, স্বামীজি, এটা কি সত্যি যে অংশুমান আপনার জন্য কুয়ো থেকে জল আনতে গিয়েছিল? হ্যাঁ, এটা সত্যি। আরও একটা সত্যি এখানে হতে পারে। অংশুমান, আপনি মিথ্যা কথা কেন বলেছিলেন? সেই সময় আপনি স্বামীজির সঙ্গে ছিলেন। ওই গুরুদেবকে বাঁচানোর জন্য। স্বামীজিকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলেন, নাকি নিজেকে নিজে বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলেন? অর্থাৎ যখন চিরঞ্জীবকে হত্যা করা হয় 4:30 থেকে 4:33 মধ্যে, সেই সময় আপনি স্বামীজির সঙ্গে তো ছিলেন না? হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমি গুরুদেবের জন্য জল ভরতে গিয়েছিলাম। এটা আপনি বলছেন যে আপনি কুয়ো থেকে জল তুলতে গিয়েছিলেন, কিন্তু আমি এটা বলছি যে আপনি কুয়োর দিকে যাননি, আপনি ওই ধ্যান ঘরের দিকে গিয়েছিলেন, আর ওখানে গিয়ে আপনি চিরঞ্জীবকে হত্যা করে ফেলেন। সম্ভব? আপনি কি বলছেন? এটা জানতে পারা গিয়েছে যে চিরঞ্জীব আর অংশুমানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, খারাপ সম্পর্ক ছিল এদের দুজনের মধ্যে। অংশুমানের মনে এই নিয়ে একটা ঈর্ষা ছিল যে ওর গুরু ভাই চিরঞ্জীব যে ছিল সে এতটাই সাফল্য লাভ করেছে, আর ইনি আশ্রমের 4 দেওয়ালের মধ্যে আটকা পড়ে গেছেন। এটা হতে পারে যে এই কারণে আপনি চিরঞ্জীবকে... না পাঠক বাবু, না, আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে আমার উপর এই অপবাদ দেবেন না। আমি গুরুদেবের জন্য একটা মিথ্যে অবশ্যই বলেছি, কিন্তু চিরঞ্জীবের মৃত্যুর জন্য আমি দায়ী নই। না, আপনার কাছে এরকম কোনো প্রমাণ রয়েছে যে আপনি ওখানে ধ্যান কক্ষে ছিলেন না, আপনি মারেননি চিরঞ্জীবকে? জজ সাহেব, যে মহান টেলিকাইনেসিস বিদ্যার প্রভাবে চিরঞ্জীবের মৃত্যু হয়েছে, সেই বিদ্যাকে অর্জন করতে আমার 1 জন্ম কেন, 7 জন্মও কম পড়বে। আর তাছাড়া গুরুদেব আমাকে টেলিকাইনেসিস বিদ্যার ABC শিখিয়েছেন। আর সেই সময়, যেই সময় ঘটনাটা ঘটলো, ওই সময় তো আমি কক্ষের দিকে যাইনি। আপনি চাইলে সুকন্যাকে জিজ্ঞাসা করতে পারেন, সুকন্যা আমাকে কুয়োর দিকে যেতে দেখেছে। হ্যাঁ জজ সাহেব, ওই সময় আমি গুরুজির জন্য পুজোর ফুল আনতে গিয়েছিলাম। ফুল নিয়ে যখন আমি আসছিলাম, তখন আমি অংশুমান ভাইকে দেখি। অংশুমান ভাই বালতি নিয়ে কুয়োর দিকে যাচ্ছিলেন। 1 সেকেন্ড, আপনি বললেন যে ফুল তুলে আপনি স্বামীজির কাছে নিয়ে যাচ্ছিলেন, তার মানে আপনি ওখান থেকে সোজা স্বামীজির ঘরেই যান, রাইট? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই সেই সময় স্বামীজি নিজের ঘরে ফুল আর জলের জন্য অপেক্ষা করছিলেন। না, ফুল নিয়ে আমি ঘরে গিয়েছিলাম,
কিন্তু গুরুজি তো নিজের ঘরে ছিলেন না, তাই আমি ওনার ঘরে ফুল রেখে চলে আসি। ইওর অনার, সুকন্যা অংশুমান চলে যাওয়ার পরেই স্বামীজির ঘরে আসেন, কিন্তু স্বামীজি তখন সেখানে ছিলেন না। স্পষ্ট ব্যাপার এটাই যে অংশুমান চলে যেতেই স্বামীজি তৎক্ষণাৎ ধ্যান কক্ষের দিকে যান। আর না জজ সাহেব, আমি ধ্যান কক্ষে যাইনি। তাহলে আপনি কোথায় গিয়েছিলেন? ওই সময় আমি আমার কক্ষের পেছনে শৌচকর্মে গিয়েছিলাম। হতে পারে সেই জন্য সুকন্যা আমাকে কক্ষে দেখতে পায়নি। আবার একটা গল্প। ইওর অনার, স্বামীজি আইনের চোখে ধুলো দিচ্ছেন। আমি আদালতের কাছে আবেদন করছি যে স্বামীজিকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই আদালত পরের তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। মিস্টার পাঠক, আজ তো ঘড়ির কাঁটা আপনার মক্কেলকে বাঁচিয়ে দিল, কিন্তু কথায় বলে না, হোগলা বনে ঘুঘুর বাসা। এই কেসের সিদ্ধান্ত নিশ্চিত, আপনার হার। আরে একটু নড়, একটু নড়, একটু নড়। নড় না রে, নড় 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 না। শ্রমণ, ওটা নাড়ানোর জন্য প্রচুর তপস্যা করতে হয়। ওটা যদি এমনিই নড়তো না, তাহলে পৃথিবীর সবাই টেলিকাইনেসিস এক্সপার্ট হতো। আরে বরুণ ভাই, আরে প্র্যাকটিস করতে কি অসুবিধে? করতে দাও না প্র্যাকটিস। আমি বলে দিচ্ছি, এই কেসটা এন্ড হওয়ার আগে আমি এটাকে নড়িয়েই ছাড়বো। আরে নড় নড়, আয় আমার পাশে চলে আয়। এসব কিছু ছাড়, কেসের দিকে মন দে, নাহলে স্বামীজি শাস্তি পেয়ে যাবেন আর আমরা হেরে যাব। আরে বস, কি কথা বলছো? আজ অবধি এমন কোনো মায়ের ছেলে জন্মায়নি যে আমার বসকে হারিয়ে দেবে। আমার বস একদম হিট। কি বলুন ভাই? শ্রমণ, কেডি স্যার সবসময় বলেন, কেস ওভার কনফিডেন্স দিয়ে নয়, ফ্যাক্ট দিয়ে যেতে হয়। আর ফ্যাক্টস পেতে হলে তোমাদের দুজনকে শুনে নাও কি করতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি মুম্বাইতেই আছি, আর যতক্ষণ না এই কেসের শুনানি হয় আমাকে মুম্বাইতেই থাকতে হবে। আমি দেখা করতে পারবো না। আরে ভাবো তো, যদি কেউ আমাদের দেখে ফেলে। দেখো, ভালো এটাই হবে যে এই সময় তুমি আমাকে কল করো না। সুকন্যা, তুমি এটা ভুলে যেও না যে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, আর আমার জন্যই তুমি এই সম্মানের সঙ্গে জীবনযাপন করছো। বিশ্বজিৎ বাবু, আপনি আমায় সবসময় একথা কেন মনে করিয়ে দেন যে আপনি আমায় এখানে নিয়ে এসেছেন? কারণ তুমি আমায় বাধ্য করেছো। কিন্তু আমি এরকম কি করেছি? কি করেছো? অধ্যয়ন কক্ষে সবাই আমার আদেশের পালন করছিল, কিন্তু কেডি পাঠকের সহায়করা এখানে কি করছে? ওরা আমাদের একসাথে দেখে নিলে। সুকন্যা, আমাদের যেতে হবে, চলো। আপনারা এখানে কি করছেন? যে ঘরটায় আগুন লেগেছিল সেই ঘরটা দেখতে চাই। হ্যাঁ স্বামীজি, আমাদেরকে ওই ঘরটাকে একটু খুঁটিয়ে দেখতে হবে, তাই তো বলুন ভাই? কোথায় ওই ঘরটা? কি হলো, কোথায় দেখাও? আগে সেটা ওই দিকে। চলো বলুন ভাই, চলো। আমার কি মনে হয় এই ঘরে না আমরা কোনো পোরম্যান পাবো না। হ্যাঁ, ফরমান নয়, প্রমাণ। আরে হ্যাঁ, আমি তো একই জিনিস বললাম, পোরম্যান পোরম্যান। হ্যাঁ, কি বলুন ভাই? শ্রমণ, হ্যাঁ বলুন ভাই। আমি আমার ইন্টেলিজেন্ট লাগাই বলুন ভাই। বলুন ভাই, এ তো কেরোসিনের গন্ধ। কেরোসিন? হ্যাঁ, কি হলো, আমি ঠিক বলেছি তো বলুন ভাই? কেরোসিন? হ্যাঁ, এর মানে হলো যে এই ঘরটাকে পোড়ানোর জন্য কেরোসিন ইউজ করা হয়েছে। কারেক্ট। টেলিকাইনেসিসের নয়। শ্রমণ, বলুন ভাই, আরে কে আছিস বে? শ্রমণ ওখানে। আরে কে আছিস বে?
আরে ব্যাটম্যানের সুপুত্র, আয় না সামনে। অরুণ ভাই, এটা কে হতে পারে আর কোথায় গেল? পালিয়ে গেছে, কিন্তু এ যেই হোক টেলিকাইনেসিস এক্সপার্ট ছিল। ধ্যান ঘরের ওই দেওয়ালে তেলের একটা কৌটো পাওয়া গিয়েছে। এটা আর এমন কি বড় ব্যাপার ইওর অনার? আই মিন টেলিকাইনেসিসের এফেক্টে যে অয়েল ল্যাম্প পড়ে গিয়েছিল হয়তো তার বেস ভেঙে গেছে, আর সেটা থেকে যে কেরোসিন পড়েছে তারই কয়েক ফোঁটা এটা। না, ওই ল্যাম্প থেকে যেই কেরোসিন পড়ে যায় সম্ভবত সেই কারণে আগুন লেগে যায়। কিন্তু ওই ল্যাম্পটা এতটাই ছোট ছিল মিস দীক্ষিত যে ওর মধ্যে থেকে শুধুমাত্র তেলের পরিমাণ 100 থেকে 150 গ্রাম হবে হয়তো। আর এই দাগটা দেখুন এখানে কত বড় এটা, সেখানে অনেকটা বেশি মাত্রায় তেল রয়েছে ইওর অনার, আপনি নিজেই দেখে নিন। হোয়াট ননসেন্স! যদি এরকম কেউ করতো তাহলে তো তার ইমেজ ওই ক্যামেরায় ক্যাপচার্ড হতো, তাই না ইওর অনার? হ্যাঁ, যদি ওই ঘরের ভেতর থেকে করতো তাহলে ওই ছবি ক্যামেরা ধরা পড়তো। কেননা ক্যামেরা যেটা ছিল সেটা ঘরের ভেতরে ছিল, ঘরের বাইরে নয়। তো এটা সম্ভব যে যখন আগুন লাগলো তারপর জানালার বাইরে থেকে কেউ ওই তেলটাকে ফেলে দেয়, তেলটাকে ছিটিয়ে দেয়, যে কারণে আগুনটা বেড়ে যায়। কারণ কেরোসিনের গন্ধ তো খুব মারাত্মক হয় মিস্টার পাঠক। যদি এইরকম হতো তো মিস্টার চিরঞ্জিত সঙ্গে সঙ্গে বুঝতে পারতো। দুর্ভাগ্যবশত ক্যামেরাতে তো কিছু পাওয়া যায়নি, কিন্তু মিসেস কুমার বলছিলেন যে উনি চিরঞ্জীবের ওই চশমাটা নিয়ে ওই ধ্যান ঘরের দিকে যাচ্ছিলেন। যদি উনি গিয়েই থাকেন ওই ধ্যান ঘরের দিকে তাহলে সেখান থেকে কাউকে আসতে নিশ্চয়ই তিনি দেখেছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করতে চাইবো। আমি দেখেছি, আর এই কথা আমি আদালতকে আগেও বলেছি। আচ্ছা, আপনি স্বামীজিকে দেখেছিলেন? রাইট। ইওর অনার, আমি আদালতের সামনে কয়েকটা বিষয় উল্লেখ করতে চাইব। ইওর অনার, এটা স্বামীজির আশ্রমের একটা রূপরেখা, যেখানে এটা স্পষ্টত দেখা যাচ্ছে যে অতিথি গৃহটা একদিকে রয়েছে আর তার ঠিক বিপরীত দিকে এই ধ্যানঘর রয়েছে। যদি কিছুক্ষণের জন্য এটা মেনে নেওয়া হয় যে বাস্তবে স্বামীজি টেলিকিনেসিসের সাহায্য নিয়ে সেটাকে ব্যবহার করে এখানে আগুন লাগিয়েছিলেন, এবার যদি উনি পালাতেন ইওর অনার, তাহলে নিজের বিশ্রাম ঘরের দিকে পালাতেন, নাকি এখান থেকে অতিথি ঘরের দিকে, যেরকমটা মিসেস কুমার বলছিলেন। ইওর অনার, এই জায়গায় এসে আমি আদালতকে এটা জানাতে চাইব, গতকাল যখন আমার সহায়ক স্বামীজির ওই আশ্রম পরীক্ষা করতে গিয়েছিলেন তখনও অতিথি ঘর থেকে শুরু করে এই ধ্যান কক্ষ পর্যন্ত রাস্তাতে কোনো রকম গাছপালা, কোনো রকম ঝোপঝাড় বা কোনো রকম জায়গা এরকম দেখেননি যেখানে কোনো ব্যক্তি লুকিয়ে থাকতে পারে। যার তাৎপর্য এটা দাঁড়ায় ইওর অনার, মিসেস কুমার এইমাত্র যেটা বললেন যে ইনি স্বামীজিকে ধ্যান ঘর থেকে পালানোর সময় দেখেছিলেন, এই কথাটা মিথ্যা। এরকমটাই হয়ে থাকে মিসেস কুমার। যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে আর সেই মিথ্যাটা ধরা পড়ে যায় তখন কথাও বন্ধ হয়ে যায়। আমি জানি না কেন আপনি মিথ্যা বললেন যে আপনি স্বামীজিকে ওখানে দেখেছিলেন যেখানে স্বামীজি বিশ্রাম ঘরে ছিলেন। এখানে মনোযোগ দেওয়ার আরো একটা বিষয় রয়েছে ইওর অনার, যে ওই ধ্যান ঘরে যখন আগুন লাগলো তো সর্বপ্রথম সেই আগুনটা মিসেস কুমার দেখেছিলেন। ঠিক কথা বলছি আমি, সেখানে তো কেউ ছিলই না আপনি ছাড়া। আরো একটা বিষয় জানতে পারা গিয়েছে যে আপনার আর চিরঞ্জীবের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আপনি এই বিয়েটাকে নিয়ে খুব একটা খুশি ছিলেন না, খুব একটা সুখী ছিলেন না। আপনি বিবাহ বিচ্ছেদ চাইছিলেন কয়েকদিন ধরে। দুবার আপনি আদালতে এই বিষয়টা নিয়ে আর্জিও করেছিলেন। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আসলে আপনি কি বলতে চাইছেন? এই বিষয়টাও এটাও জানতে পারা গিয়েছে যে বলুন যে আপনি এই স্বামীজির ওপরেও রাগান্বিত ছিলেন সেই সময় যখন আপনি চিরঞ্জীবকে বিয়ে করতে চাইছিলেন। ইনি সেই বিয়েটার বিরোধিতা করেছিলেন, কেননা উনি জানতেন যে আপনি সেখান থেকে অর্থাৎ ওনার আশ্রম থেকে চিরঞ্জীবকে নিয়ে কোথাও দূরে চলে যাবেন বাইরে। আপনি একটা তীর দিয়ে দুটো নিশানা তাক করলেন।
আপনার স্বামীকে হত্যা করে ফেললেন আর আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক থেকে মুক্তি পেয়ে গেলেন আপনি, আর তার দোষারোপটা স্বামীজির ওপর দিয়ে দিলেন আপনি, যাতে তার জীবনটাও নষ্ট হয়ে যায়। ইওর অনার, মিস্টার পাঠক তো এখানে গল্প বানাচ্ছেন। মিসেস কুমার একজন হাউসওয়াইফ, উনি কোনো টেলিকাইনেসিস এক্সপার্ট নন। আর এটা তো আমরা সবাই জানি যে এই মার্ডারে টেলিকাইনেসিসের প্রয়োগ করা হয়েছে, যা শুধু স্বামী দুর্বান জানেন। তাই ইনি হলেন আসল কিলার। আমি কিছু বলতে চাই পাঠক বাবু, আমি আমার ভক্ত চিরঞ্জীবকে হত্যা করেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.